আসসালামু আলাইকুম দর্শক। আলভি এবং ইকরাকে নিয়ে কোনো কনটেন্ট আমি এখনো করি নাই। মানে কোনো কথা বলি নাই এখনো। ১ম এই ভিডিওতে বলছি। আমার মনে হইলো যে কিছু কথা বলা জরুরি। প্রথমত হচ্ছে আলভিকে মানুষ কি হিসেবে চেনে? আলভিকে মানুষ অভিনয় শিল্পী হিসেবে চেনে। আলভিকে মানুষ হিরো হিসেবে চিনে। আলভির স্ত্রীকে কয়জন চিনে? আলভির স্ত্রীকে তেমন কেউ চিনে না। চেনে আলভির মাধ্যমে, যারা চেনে অধিকাংশই মানুষ আলভির মাধ্যমেই চিনে। তারপরেও আলভির বউয়ের একটা সার্কেল ছিল, একটা নারী সংগঠন ছিল। তারাও আলভিকে চিনত। সে টিকটক করত, সে রিল করত, সে ফেসবুক পেজ চালাইতো। সেখান থেকেও মানুষ তাকে চেনে। তার কিছু ফলোয়ার ছিল। কিন্তু আলভির তুলনায় সেটা কম। যদি আজকে আলভি না হইতো এখানে, অন্য কারো অপরাধীর স্ত্রী, আলভিকে ধরে নিচ্ছি অপরাধী। কারণ সোশ্যাল মিডিয়ায় ট্রায়ালে তাকে সবাই অপরাধী হিসেবে অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সোশ্যাল মিডিয়া ট্রায়ালে সে অপরাধী। তো ইকরা যদি আজকে অন্য কোনো অপরাধীর স্ত্রী হিসেবে আত্মহত্যা করত, তাহলে মানুষ কি লিখতো সোশ্যাল মিডিয়ায়? লিখতো যে টিকটকার ইকরা সুইসাইড করেছে। দেখেন, আলভির পরিচয়টাই আলভির কাল হয়ে গেছে। কিভাবে? আজকে আলভির পরিচয় নিয়ে কথা বলবো। এই পরিচয় থাকলে কি করা যায়, কি করা যায় না সেগুলো নিয়ে কথা বলবো। এই পরিচয়টার ওজনটা কত বড় সেটা নিয়ে কথা বলবো। এই পরিচয়টা কিভাবে মেইনটেইন করতে হয় সেটা নিয়ে কথা বলবো। পরিচয়টা কি? হিরো। আমরা পর্দায় হিরোকে কি হিসেবে দেখি? আমরা পর্দায় হিরোকে দেখি পূত পবিত্র, আদর্শবান, নীতিবান, ন্যায়, সবকিছুর প্রতীক। মানে হিরো কোনো খারাপ কাজ করতে পারে না। এইটা আমরা পর্দায় এইভাবে হিরোকে দেখি। কিন্তু অতি সম্প্রতিকালে হিরোকে পর্দায় এত নেগেটিভ ভাবে উপস্থাপন করা শুরু হয়েছে, যেটার ইফেক্ট নাটকেও এসে পড়েছে। আমরা এনিমেল, আহ, বাংলাদেশে বরবাদ, তুফান, এ ধরনের অনেক ছবি দেখেছি ভারত বাংলাদেশ মিলিয়ে, যেসব সিনেমায় শুধুমাত্র বর্বরতা, শুধুমাত্র হিংস্রতা, শুধুমাত্র অ্যারোগেন্সি, শুধুমাত্র মারপিট, এই সমস্ত কিছু হিরোকে দিয়ে করানো হচ্ছে। এখন এই যে হিরোকে দিয়ে এই সমস্ত কিছু পর্দায় করানো হচ্ছে, সেটা তো মানুষের উপরে একটা ইফেক্ট ফেলছেই। কিন্তু পর্দার হিরোর উপরেও কিন্তু এটার ইফেক্ট পড়ে গেছে। সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আলভি। অ্যাকর্ডিং টু সোশ্যাল স্টেটমেন্ট, আমি শুধুমাত্র সোশ্যাল স্টেটমেন্ট নিয়ে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে আলভিকে যেটা চিনি, আলভি আমার সঙ্গে, আলভির পরিচয় আলভির ক্যারিয়ারের শুরু থেকেই। কারণ আলভি যখন ক্যারিয়ার শুরু করেছে, তার আগ থেকে আমি ইন্ডাস্ট্রিতে অভিনয় করি। সো বড় ভাই হিসেবে আলভি আমাকে, বা সিনিয়র শিল্পী হিসেবে, বা তার সিনিয়র হিসেবে আলভি আমাকে সবসময় সব জায়গায় যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট ভালো ব্যবহার করেছে। কোথাও সে আমার সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। এখন প্রসঙ্গ হচ্ছে, তাহলে এত মেয়েরা কেন আলভির বিরুদ্ধে, এত ডিরেক্টর কেন আলভির বিরুদ্ধে কথা বলছে? এই প্রসঙ্গটা নিয়ে আলভি নিজেই স্টেটমেন্ট দিবে। আলভি নিজেই তার প্রমাণ স্বরূপ সে কি জানি বলবে, সেটা তার ইয়েতে ভিডিওতে সে বলেছে। তো এই বিষয়ে আমি আর কিছু না বলি। তবে যে বিষয়টা নিয়ে আমি বলতে পারি, যে বিষয়টা নিয়ে আমি কেন, সবাই বলতে পারে, সেই বিষয়টা নিয়েই কথা বলি। দেখেন, একটা স্ত্রী কখন আত্মহত্যার পথ বেছে নেয়? দুইটা সময় এসে আত্মহত্যার পথ বেছে নেয়। যখন একটা মেয়ের কাছে তার শেষ অস্ত্র হচ্ছে নিজেকে আঘাত করা। একটা মেয়ের কাছে তার শেষ অস্ত্র হচ্ছে নিজেকে আঘাত করা। কারণ মেয়েটা জানে তাকে আঘাত করলেই তাকে যে ভালোবাসে সে আর সইতে পারবে না। সে আর চুপ থাকতে পারবে না। সে যা করছে সে সেটা থেকে ফিরে আসবে। আপনারা দেখবেন যে প্রেমের ১ম ধাপেই প্রেমিকা প্রেমিককে ওয়াদা করে, কসম করায়। তুমি আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি আর সিগারেট খাবে না। তুমি আমাকে ছুঁয়ে বলো, তুমি আর মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে ছুঁয়ে বলো, তুমি বাজে ছেলেদের সঙ্গে মিশবে না। এই ধরনের এক্টিভিটিস প্রেমের শুরুতে হয়। আর এটা তো বিয়ে। সো এইখানে মাথার দিব্যি, গা ছুঁয়ে কসম খাওয়াটা কিন্তু
আর ইফেক্টিভ না। এখানে নিজের উপরে আঘাত করাটার চাইতে, কারণ সেই মেয়েটি জানে তার স্বামী তাকে সবচাইতে বেশি ভালোবাসে, নাইলে সে কেন আত্মহত্যার পথ বেছে নিবে? এইটা একটা পথ। আমি বলছি যে ২ টা কারণ হইতে পারে। একটা হচ্ছে সে নিজের উপরে আঘাত করবে, আরেকটা হচ্ছে তার আর কোনো উপায় নাই। তার আর কোনো পথ নাই। সেটা হচ্ছে কিরকম, যে ইকরা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আলভিকে বিয়ে করেছে। ১০ বছর তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল না। যেই আলভির জন্য ইকরা এত ফাইট করেছে পরিবারের সঙ্গে, সেই আলভির বিরুদ্ধে কোনো কমপ্লেইন সে কিন্তু সে তার পরিবারের কাছে গিয়ে বললে খাটবে না। বললেই বলবে, তোকে তো আমরা আগেই বারণ করেছিলাম। তুই গেছিস কেন? তোর কপাল তুই পুড়াইছিস। তুই তোর এই বিপদ ডেকে আনছিস, এবার তুই সামলা। এ ধরনের পরিবারকে বলতে গেলে পরিবার বরং আরো ভর্ৎসনা করবে। সেই জায়গায় ইকরা কি করেছে? ইকরা পরিবারের সঙ্গে শেয়ার না করে সে শেয়ার করেছে তার বন্ধুদের সঙ্গে। ইকরার এক বান্ধবীকে আমরা দেখতে পাচ্ছি অহরহ বিভিন্ন ভিডিওতে। সে অনেক বিষয় ক্লিয়ার করছে ইকরার। সে অনেক বিষয়, যেমন সে যেমন ইকরারও বন্ধু, সে কিন্তু আলভিরও বন্ধু। বাট সে কিন্তু সরাসরি বলতে গেলে সে ইকরার পক্ষ নিয়েই কথা বলছে। কখন সে ইকরার পক্ষ নিয়ে একটা মানুষের পক্ষ নিয়ে কথা বলে? যখন একটা মানুষকে শেষ করে ফেলে। ওই আলভি তো বেঁচে আছে। ইকরা তো নাই। আলভির পক্ষ নিয়ে কি হবে? এখন পক্ষটা ইকরা নিতে হবে। কারণ যে বন্ধু সে কিন্তু বরাবর শুধুমাত্র একটা বন্ধুর ফেভারে যাবে তা কিন্তু নয়। এই যে আলভি ১৬ টা বছর সংসার করেছে, ১৬ বছরের ১০০% কি আলভি খারাপ? 10% ও কি আলভির মধ্যে ভালো কিছু ছিল না? ধরে নিচ্ছি 99% আলভি খারাপ। 1% আলভি ভালো। সেই ভালোর জন্যই তো ইকরা আলভির সঙ্গে ১৬ টা বছর সংসার করেছে। বা আলভি ইকরাকে কেন তার জীবনের সঙ্গে ১৬ টা বছর রেখেছে? ওই 1% ভালোর জন্যই তো। আলভি যদি বলে ইকরা 99% খারাপ ছিল, কিন্তু 1% ভালোর জন্যই তো ইকরাকে রেখেছে। নয়তো আলভি তো কখনোই ইকরার সঙ্গে ১৬ টা বছর কন্টিনিউ করত না। আলভি তার ভিডিওতে সরাসরি উল্লেখ করেছে যে তাদের দাম্পত্য জীবনটা খুবই টক্সিক ছিল। ইকরা বহুবার ডিভোর্স চাইছে, কিন্তু আলভি ডিভোর্সটা দেয় নাই। কেন দেয় নাই? কারণ আলভি বলতে চাইছে যে সে রিজিকের কথা চিন্তা করে ইকরাকে ডিভোর্স দেয় নাই। কিন্তু আলভি তো এখানে সে স্বার্থপর। সে শুধু তার সন্তানের কথা চিন্তা করেছে। সে যাকে ভালোবেসেছে তার কথা কেন চিন্তা করল না? সে যাকে ভালোবেসে বিয়ে করেছে সে কিভাবে ভালো থাকবে? কোন পরিস্থিতিতে ভালো থাকবে? সেই কথাটা কেন চিন্তা করল না? আলভি যদি এইটা যদি নাটকের স্ক্রিপ্ট হইতো, তাহলে নাটকে আমরা কি দেখতাম? যে যেহেতু স্ত্রী তার কাছে ডিভোর্স চাইছে, স্ত্রী যেভাবে ভালো থাকতে চায়, হিরো তাকে সেইভাবেই ভালো থাকতে দিত। যে আচ্ছা ঠিক আছে, তুমি আলাদা থাকতে চাও, তোমাকে আমি আলাদা একটা ফ্ল্যাট কিনে দিচ্ছি। তুমি সেই ফ্ল্যাটে থাকো। তুমি সন্তানকে নিয়ে থাকতে চাও? আচ্ছা তুমি সন্তানকে নিয়ে থাকো। আমি মাঝে, মাঝে এসে আমার ছেলেকে দেখে যাবো। তোমার সকল খরচ, আমার সন্তানের সকল খরচ আমি তোমাদেরকে দেব। তুমি তোমার মতো করে ভালো থাকো। যদি কোনদিন তোমার মনে হয় যে না, তোমার আমাকে প্রয়োজন, তোমার মনে হয় যে না তুমি আমার সঙ্গে ভালো থাকতে, একা ভালো থাকছো না, তখন তুমি ফিরে এসো। এই ধরনের একটা স্ক্রিপ্ট আমরা দেখতে পাইতাম। আমরা এই বিষয়টা একটু শাকিব খানের সঙ্গে মিলাই। দেখেন, আলভি বলছিল যে আমি আমি আ আলভি ভালো এই কথা কখনোই বলছি না। আ আলভি দোষী এ কথাও বলতে চাইছি না। কারণ এটা প্রমাণ করবে কোর্ট। এটা প্রমাণ করবে আদালত। এটা প্রমাণ করার দায়িত্ব আমার না। আমি শুধু সময়টাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে, যেই সময়টা বা যেই কাজটা হয়েছে, সেই কাজটা কতটুকু সঠিক হয়েছে। ইকরার আত্মহত্যা করাটা সঠিক। এই ব্যাপারে আমি মনে করি না দুনিয়ার কেউ এই ব্যাপারে হ্যাঁ বলবে। সবাই বলবে যে আত্মহত্যার করাটা ঠিক হয় নাই। কিন্তু তার তো আর কোন উপায় ছিল না। এই কথাটা বলবে। তো যেহেতু ভুলটা কিন্তু ইকরাও করেছে। সে সুইসাইড করেছে। সে নিজেকে শেষ করে দিয়েছে। এই বিষয়টা ইকরার করা উচিত হয় নাই। যতই যত টক্সিকই হোক রিলেশন, সে ছেড়ে যেতে পারত। কিন্তু কথা হচ্ছে যে প্রেম অন্ধ। লাভ ইজ ব্লাইন্ড। প্রেমে পড়লে মানুষ আর কিছু চোখে দেখে না। নীতি, ন্যায়, ভালো, মন্দ এগুলো আর সামনে আসে না। সো ইকরা যখন দেখতে পাইছে যাকে সে তার জীবন দিয়ে ভালোবেসেছে, সে তার কাছে আর সে আর তার নাই। সে আর তার থাকছে না। সে তার থেকে দূরে সরে যাচ্ছে, তখন আরেকটা হয়তো সেটাকে রিসিভ করতে পারে নাই। সেই শক্তিটা হয়তো তার ভিতরে ছিল না, যেটা আলভির ভিতরে ছিল। যাই হোক,
এখন যেই কথাটা বলছিলাম যে একটা হিরোর উচিত ছিল যে হিরোইক কাজ করা। পর্দায় যেমন সে হিরোইক থাকে, বাস্তব জীবনেও তার হিরোইক হওয়াটা উচিত ছিল। বাস্তব জীবনে মানুষ তাকে ফলো করে। দেখেন আমরা অমিতাভ বচ্চনকে দেখছি, আমরা অক্ষয় কুমারকে দেখছি, আমরা অনেক হিরোকে এভাবে দেখছি যে একটা সিগারেটের বিজ্ঞাপন পর্যন্ত করে না। একটা সিগারেটের বিজ্ঞাপন পর্যন্ত করে না। কারণ তাদের ব্যক্তিগত জীবনের চলাফেরাটা তাদের ভক্তদের উপরে ইমপ্যাক্ট ফেলে বা সাধারণ মানুষের উপরে ইমপ্যাক্ট ফেলে। সেই জায়গা থেকে তারা পর্দায় যেমন হিরোর ম্যানারিজমটা মেইনটেইন করে, পর্দার বাইরেও তারা হিরোইক ম্যানারিজমটা মেইনটেইন করে। তো আমাদের দেশে এসে কেন যেন এই বিষয়টা হাওয়া হয়ে যায়। আমাদের দেশে কেন যেন এই বিষয়টা নায়কের একটা যে নীতি আছে, নায়কের যে একটা যে সোশ্যাল আ প্রভাব আছে, এই বিষয়গুলো তারা কেন যেন ভুলে যায়। তারা যেন কেন একান্তই স্বার্থপর হয়ে ওঠে। খুবই স্বার্থপর হয়ে ওঠে। তারা শুধু টাকাটাকেই চেনে। এই যে আমাদের জাহিদ হাসান থেকে শুরু করে রিয়াজ সাহেব পর্যন্ত, নাসির গোল্ড কি নেভি সিগারেট, কি সিগারেটের বিজ্ঞাপন করলো। টাকার জন্য তারা নিজেদেরকে বিক্রি করে দিল। তারা চিন্তা করল না যে তাদের একটা ইনফ্লুয়েন্স মানুষের উপরে নেগেটিভ ভাবে পড়বে। এই টাকার দিক বিষয়ে মানে নীতিকে বিসর্জন দিয়ে নিজের নিজের লোভ, নিজের আয়েশ, নিজের বিলাসিতা, নিজের সবকিছুর উপরে তারা কিন্তু বেশি আধিপত্য দিয়ে নিজেকেই তারা সর্বেসর্বা করে রাখলো। তো আলভির যে বিষয়টা হইছে, যে কথাগুলো যে প্রসঙ্গগুলো এসছে, অবশ্যই যা রটে তার কিছুটা তো বটে। আমি যদি আলভির বিরুদ্ধে যে কটা অভিযোগ এসছে, প্রত্যেকটা প্রত্যেকটা অভিযোগ যদি আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিছু জিনিস তো আছেই। একেবারেই তো কেউ পুরোপুরি তো সবাই মিথ্যা কথা বলছে না। তাছাড়া আরেকটা বিষয়, আলভি যখন এই ধরনের কাজ করছিল, তখন তারা এখন যেভাবে সোশ্যাল মিডিয়ায় সবকিছু প্রকাশ করছে, তখন যখন আলভি শুরু করেছিল, তখন কিন্তু এইভাবে কেউ তাকে কেউ অপোজ করে নাই। তাকে কেউ আ প্রতিবাদ করে নাই তার বিরুদ্ধে। তাকে কেউ ফেরানোর চেষ্টা করে নাই। তাকে কেউ বাধা দেয় নাই। তাকে কেউ বুঝায় নাই। এইভাবে হয়তো বুঝাইছে, হয়তো প্রতিবাদ করছে, হয়তো না করেছে, হয়তো অনেক কিছু বলেছে। কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে সরাসরি কমেন্ট করে, স্ট্যাটাস দিয়ে, ভিডিও দিয়ে এসে আলবিকে কিন্তু নিষেধ করে নাই। এই বিধিনিষেধটা কেন করে নাই? কারণ তাদের কাছে লজিক হচ্ছে তারা সময় দিয়েছে আলবিকে। ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও। সবকিছু যদি এক্সপোজ করে দেই তাহলে তোমারই খারাপ হবে। এই যে সময়টা দিয়েছে এই কারণে হয়তো তারা আলভিকে এক্সপোজ করে। কিন্তু আলভির একজন গার্ডিয়ান থাকা দরকার ছিল। আলভিকে একজন দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল। আলভিও কিন্তু একটা ব্রোকেন ফ্যামিলির আলভিও কিন্তু একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে। আলভির মা সেপারেটেড ছিল। আলভি চাইছিল যে তার ফ্যামিলিটা ব্রোকেন না হোক। সে ওই ভয় থেকে হয়তো সে যেটা বলেছে তার ভিডিওতে, সে ইকরাকে ছাড়ে নাই। এটাই ইকরার জন্য কাল হয়ে গেছে, আলভির জন্য কাল হয়ে গেছে। এটি যদি ধরে নেই আলভির যুক্তি। কিন্তু এগুলো ছাড়াও যে বিষয়গুলো উঠে এসেছে আলভির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে, সেই অভিযোগগুলোও কিন্তু ইকরার এই পদক্ষেপ নেয়ার পেছনে অনেকটা রিজন। সো এখন বাংলাদেশের আইন অনুযায়ী যে বিষয়টি হয় যে, যেহেতু ইকরার পক্ষে বাদী হয়ে মামলা হয়েছে, আলভির এখন মামলাটা ফেস করা উচিত। আলভির এখন আ মামলায় যে যা হয়, কোর্টে যে রায় আসে সেই রায়টা মেনে নিয়েই আলভিকে এগিয়ে যেতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। আলভির আর কোনো অপশন নাই দেশে ফেরা ছাড়া। দেশে আসবে, সে আ পুলিশের হেফাজতে যাবে। তো যে বিষয়টা সে বলেছে যে দেশে আসলেই এয়ারপোর্টেই তাকে মবের শিকার হবে। এই বিষয়টা থেকে যদি বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের পক্ষ থেকে তাকে একটা নিরাপত্তা দেওয়া হয় যে সে এয়ারপোর্ট থেকেই জেলে যাবে সরাসরি। ওই বিষয়টা যদি হয় তাহলে হয়তো আলভির জন্য সহজ হয়ে যাবে দেশে ফেরাটা। আর বাদবাকি যে বিষয়টা সেটা হচ্ছে রিজিক। দেখেন, রিজিকের কথা চিন্তা করেই কিন্তু আলভি আর ইকরার এতদূর পথ। রিজিকের কথা চিন্তা করে ওরা এতদূর আসতে পারছে, কিন্তু ইকরা শেষ অবধি রিজিকের কথাটা চিন্তা করে নাই। এখন ইকরা যদি রিজিকের কথা চিন্তা না করে থাকে, ইকরা যদি শুধু তার ভালোবাসার কথা চিন্তা করে তার নিজেকে নিঃশেষ করে দিয়ে থাকে, বাবা হিসেবে আলভি সেটা পারে না। অপরাধী আলভি, অপরাধী বাবা আলভি।
সে যত বড় অপরাধী হোক না কেন, প্রত্যেকটা অপরাধী তার সন্তানকে ভালোবাসে। তো আলভি অপরাধী সোশ্যাল ট্রায়ালে, সোশ্যাল মিডিয়া ট্রায়ালে। তো আলভি অপরাধী, কিন্তু সে তো তার সন্তানকে ভালোবাসে। সে চায় রিজিকের একটা ব্যবস্থা হোক। সে চায় রিজিক সুস্থভাবে বেড়ে উঠুক। সে চায় রিজিকের উপরে মেন্টাল কোনো ট্রমা না যাক। সে চায় রিজিক এগুলোর ভিতরে রিজিককে যেন টানা না হয়। সে চায় রিজিকের ফিউচারটা যেন স্ট্রং হয়। তো অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় রিজিকের দায়িত্ব নেয়ার আ ঘোষণা দিয়েছেন যে রিজিকের দায়িত্ব তারা নিবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি ধর্মকে মানি, আমরা যদি আ ইসলামকে জানি, তাহলে পৃথিবীর সৃষ্টি হওয়ার ৫০ বছর আগে নাকি একটা মানুষের রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মানে সে কোথায় যাবে, কি করবে, কি খাবে এটা নির্ধারিত। তো সেই জায়গা থেকে আল্লাহর উপরে ভরসা রেখে আলভীর উচিত এখন আইনের কাছে আত্মসমর্পণ করা। আইন এবং তার কাছে যে প্রমাণাদি আছে, সেই প্রমাণ, সে যদি নিরপরাধ হয়, তাহলে সেই প্রমাণাদি সে আ কোর্টে আ দেখা প্র পেশ করবে। পেশ করে সে নিজেকে নিরপরাধ হিসেবে দাবি করবে। কিন্তু এই সঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে, এই যে যারা মিডিয়াতে এসে এত কিছু বলছেন, আলভী সম্পর্কে এত নেগেটিভ কথা বলছেন, তাদের প্রত্যেকের জীবনেও কিন্তু আলভীর ঘটনা আছে। আমি একটা বিস্ফোরক মন্তব্য করলাম একজন মিডিয়া পারসন হিসেবে। সো উপর দিকে থুথু মারলে নিজের গায়েই পড়বে। আমি আবারও বলছি, উপর দিকে থুতু মারলে নিজের গায়েও পড়বে। এক হাতে কখনোই তালি বাজে না। মিডিয়াতে আজ পর্যন্ত ধর্ষণের কোনো ঘটনা নাই। আলভি যদি কাউকে খোঁচা দিয়ে থাকে, আলভি যদি কাউকে পোক করে থাকে, আলভি যদি কাউকে ডিস্টার্ব করে থাকে, সেই ডিস্টার্বে কেউ সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। আবার আলভির মতো নায়িকা যে নাই মিডিয়াতে, তাও কিন্তু না। অনেক নায়িকাও আছে যারা আলভিদের মতো হিরোদের গায়ের উপরে ঢলে পড়ে, ঘুষে পড়ে, ঢলাঢলি করে, অনেক কিছু বিলিয়ে দেয় যে আমাকে এটার বিনিময়ে ওইটা দাও। এরকম ঘটনাও আছে। সো ভাইস ভার্সা এটা। মানে এ এককভাবে শুধুমাত্র আলভিকে অ্যা মিসজাজ করা বা দোষারোপ করা, এই জায়গাটাতে আমি একটু ভেটো দিব। আলভির দোষ আছে। আলভির অবশ্যই দোষ আছে। তার বিচার হবে। তার বাংলাদেশের ধারা অনুযায়ী তার বিচার হোক। সে বিচারের সম্মুখীন হোক। তার যা শাস্তি প্রাপ্য, সে সেই শাস্তি ভোগ করুক। কিন্তু আলভির সঙ্গে যারা বিচারের সম্মুখে এই অপরাধে জড়িত, তাদের বাকি সবাইকেও বিচারের আওতায় আনতে হবে। ইকরা যে শুধুমাত্র আলভির কারণে সুইসাইড করছে, নো। ইকরার কাছে আলভির এই ঘটনাগুলো কে বলছে? একটা স্ত্রীর কাছে কান পড়া কারা দেয়? ধরে নিচ্ছি আলভির স্ত্রী নিজেই গোয়েন্দাগিরি করে এগুলো জানছে। যদি তাই হয় তাহলে ঠিক আছে। কিন্তু কেউ যদি স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ইকরাকে গিয়ে বারবার ট্রিগার করে যে তোমার স্বামী এটা করছে, ভাই, স্বামী বাইরে কি করে স্ত্রী সেটা কখনোই অজানা থাকবার কথা নয়। আলভি যা করেছে, আলভি আর ইকরা এই ১৬টা বছর যে সংসার করেছে, আলভি যা করত ইকরা সবই জানত। ইকরা যা করত আলভি সবই জানত। কিন্তু কেউ কাউকে কখনো বাধা দেয় নাই। কেউ কাউকে কখনো কারো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সামনে আনে নাই। কখন এসেছে? যখন ইকরা সুইসাইড করলো। তখন তার অনেক স্ক্রিনশট সামনে চলে আসতেছে। তো অ্যা এরকমও অনেক অ্যা প্রমাণাদি একজনের কাছে আছে, যে কিনা আলভি যা করত, ইকরাও নাকি তাই করত। এরকম প্রমাণ একজনের কাছে আছে। সেও সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছে। তো একজন মানুষ মারা গেছে, তাকে নিয়ে আর কোন নেগেটিভ কথা বলতে চাই না। সে তো চলেই গেছে। সো ওইসব বিষয় বলে আর লাভ নাই। এখন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হইছে, আত্মহত্যা পাপ। আত্মহত্যা মহাপাপ। আমাদের ধর্মে আছে। যদি আত্মহত্যা পাপ হয়ে থাকে, সেই পাপে ইকরা পাপী। এবং আত্মহত্যায় প্ররোচনা করায় যদি আলভির পাপ হয়ে থাকে, সেই পাপে আলভি পাপী। পাপের শাস্তি এই দুনিয়াতে না হইলেও আখিরাতে অবশ্যই পাবে। সেটা কেউ মাফ করতে পারবে না। ওই পাপের শাস্তি মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহ।
আল্লাহ কারে মাফ করবে, কারে ছাড়বে সেটা আল্লাহই জানে। কিন্তু মাফ নাই এটা তিনি জানায় দিছেন। যে বিষয়টা নিয়ে কথা শুরু করেছি, কনটেন্ট অনেক বড় হয়ে গেছে আসলে। যে হিরো, পর্দার হিরো যদি বাস্তবে হিরো না থাকতে পারে, এই পেশায় আইসেন না। আপনি পর্দায় হিরো হবেন, কিন্তু বাস্তব জীবনে সেই হিরোইজমটা ধরে রাখতে পারবেন না। তাহলে এই পেশাটা আপনার জন্যে না। এই পেশায় আইসেন না। প্রত্যেকটা পেশার একটা পেশাগত দায়িত্ব আছে। পেশাগত দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে এই পেশা আপনার জন্য না। আপনি অন্য কিছু করেন। আপনি দালালি করেন। আপনি জমি বিক্রি করেন, বেচা-কেনায় থাকেন। আপনি ব্যাংক সুদের ব্যবসা করেন। আপনি অন্য কিছু, অন্য খারাপ অনেক কাজ আছে। অন্য খারাপ অনেক কাজ আছে। যেগুলো আপনি হিরো হয়ে করতে চান, সেগুলো না করে ওগুলো করেন। পেশাদার দারিত্ব কি জিনিস? একটা পেশার কি দায়-দায়িত্ব আছে, সেই দায়-দায়িত্ব যখন বুঝতে পারবেন, তখন সেই পেশায় জয়েন করেন। আমি প্রত্যেকটা হিরোকে বাংলাদেশের আ যেহেতু আমি একজন বাঙালি, আমি বাংলাদেশের প্রত্যেকটা হিরোর কাছে রিকোয়েস্ট করব যে আপনি যে পর্দায় যতটা আপনি হিরো, ব্যক্তি জীবনেও ততটা হিরোইজম মেইনটেইন করবেন। নাহলে আলভির মতো আপনারও কিন্তু সম্ভাবনা আছে এক্সপোজ হওয়ার।